স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি কেমন হলো বাজেট। এ বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমার পাশে আছেন এস.এম. রাশেদুল ইসলাম, সাংবাদিক, এবং আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে নিতে চাই। 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা। 54 বছরে এবারই প্রথম আগের বছরের তুলনায় আকার কম। বহু নিত্যপণ্যে শুল্ক ভ্যাট ছাড়ের সিদ্ধান্ত। সম্পদের সুষম ব্যবহার করে বৈষম্যহীন দেশ গড়ায় মূল দর্শন, বললেন অর্থ উপদেষ্টা। অগ্রাধিকার পাবে সুশাসন ও জীবিকার নিরাপত্তা। প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিচ্ছি মানুষকে। আয় ব্যয়ের সামঞ্জস্য নেই, বজায় থাকছে আগের সরকারের ধারাবাহিকতা, বলছে বিএনপি। বাস্তবায়ন কঠিন হবে আগামী সরকারের জন্য। বিভক্তি নয়, দেশের মঙ্গলে ঐক্যের চেষ্টা চলছে, বললেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরে ভোট চায় বিএনপি, 5 আগস্টের আগে জুলাই সনদের দাবি এনসিপি। এবং মেজর সিনহা হত্যায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল। অন্য 6 আসামির সাজা যাবজ্জীবনই থাকছে, রায় কার্যকরের অপেক্ষায় পরিবার। দর্শক, এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা যেমনটি বলছিলাম, কেমন হলো বাজেট, প্রথমে আলোচনা করতে চাই ডক্টর মাহফুজ কবির আপনাকে দিয়ে। আজকে আমরা বাংলাদেশের 54তম বাজেট দেখলাম, যেখানে গত বছরে আমাদের বাজেট ছিল 7,97,000 কোটি টাকা, যেটা এবছর 7,000 কোটি টাকা কমে এখন 7,90,000 কোটি টাকার এই বাজেটটা আমরা দেখলাম। সাধারণত আমরা প্রতি বছর এখন যেটা দেখি যে বাজেট বাড়তেছে, এবার আমরা দেখলাম কিছুটা বাজেটের আকার কমে আসলো। কেমন হবে এই বাজেট, কেমন মনে করছেন? ধন্যবাদ। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে এই কমে গেল এটা কেমন হলো, এটা একটা বিষয়, আর পুরো বাজেটটাই কেমন হলো। তো এই দুটো কিন্তু টোটালি আলাদা বিষয়। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে এডিপির যে আকার, সেটা কিন্তু 35,000 কোটি টাকা কম হয়েছে। তো ওই জায়গাতে মূল এই যে আমাদের যে হ্রাস করা আর কি, সেটা হয়েছে। আর এটি ছাড়া পরিচালন ব্যয় কিন্তু কিছুটা বেড়েছে। তো এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 7,000 কোটি টাকার হচ্ছে একটা ব্যালেন্স। তো এই জায়গাটাতে যেটা হয়েছে, আসলে স্বাদ এবং সাধ্যের মধ্যে একটা এক ধরনের ভারসাম্য করার একটা চেষ্টা করা হয়েছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে অপ্রয়োজনীয় যে সমস্ত ব্যয়, যেটা হ্রাস টেনে ধরার কিন্তু প্রচেষ্টা ছিল একেবারে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই। এই বিভিন্ন রকমের যে খরচ, একেবারে যে অতিরিক্ত যে ভ্রমণ ব্যয়, তারপর বিভিন্ন রকমের সভা সেমিনার এবং নানা রকমের যে অপচয়ের যে জায়গাগুলো ছিল, সেগুলো কিন্তু এই কমানোর চেষ্টা করেছে। তারই কিন্তু একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে এই বাজেটে সেটা আছে। আর অজস্র এরকম রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প যেগুলো ছিল, অপ্রয়োজনীয় প্রকল্প যেগুলো আসলে সোশ্যাল রিটার্ন, ইকোনমিক রিটার্ন সেটা কম, তো সেগুলো কিন্তু এক পাশে রাখা হয়েছে। সেগুলো কিন্তু আর এবার প্রায়োরিটি পায়নি। বড় বড় উন্নয়ন প্রকল্প যেগুলো ছিল, বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো আছে, ওগুলো আছে, কিন্তু অনেক প্রকল্প আছে যেটা একেবারে পুরোপুরি রাজনৈতিক বিবেচনায় নেওয়া, এই ছোট মাঝারি প্রকল্প, তো সেগুলো কিন্তু আর এবার প্রাধান্য পায়নি। এবং সেটা হয়েছে কিন্তু এই যে উন্নয়ন যে অগ্রাধিকার পুনর্নির্ধারণের যে একটা টাস্কফোর্স হয়েছে, তার যে একটা রিকমেন্ডেশন ছিল সেটা, এবং একই সঙ্গে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে প্রতিবেদন, এই দুটোর কিন্তু একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি এবারকার বাজেটে। তো এইটার কারণে দেখা যাচ্ছে যে আসলে যে জায়গাতে আসলে প্রয়োজন নেই, মানে বিশেষ করে যে অর্থনৈতিক সামাজিক প্রভাব যেখানে নেই বলেই চলে, সে ধরনের প্রকল্প তো বাদ দেওয়াটাই স্বাভাবিক। তো সেগুলো দিয়ে কিন্তু যেটা করা হয়েছে, সেটা আমি মনে করি যে এই অন্তর্বর্তী সরকারে কিন্তু সেরকম কোনো রাজনৈতিক অভিলাষ নেই, এবং তারা চাচ্ছেন যে আসলে এই আমাদের যে সাধারণ উন্নয়ন দর্শন, যেটা গতানুগতিকভাবে আমরা দেখেছি যে উন্নয়নের মহাসড়কে, মানে সড়ক ভিত্তিক একটা উন্নয়ন, যে অবকাঠামো তৈরি করা, অবকাঠামো মানুষ যেটা দেখতে পায়, যে চলাফেরা করতেও দেখতে পায়, এই দৃশ্যমান যে মানুষকে বলতে সুবিধা হয় যে আমরা এই কাজগুলো করেছি, এই অবকাঠামো, তারপরে দৃশ্যমান উন্নয়ন, যেগুলো, সেই জায়গা থেকে কিন্তু একটা দর্শনের দিক থেকে একটা পরিবর্তন আমরা দেখতে পেলাম, যেখানে দেখা গেল যে আসলে বৈষম্যহীন এবং টেকসই অর্থনীতির যে ভিত্তি বা ওই ধরনের একটা যে চিন্তাভাবনা, তো সেটা কিন্তু এই বাজেটে আছে। আর আরেকটা বিষয় একটু খেয়াল করলে দেখবেন, সেটা হলো যে বিভিন্ন জায়গাতে যে কর অব্যাহতি, সেটা কিন্তু বাড়ানো হয়েছে 2030 পর্যন্ত, 2028, 29 এরকম করা হয়েছে। তো এটার কারণে দেখা যাচ্ছে শিল্প খাতের যে একটা বড় রকমের চাপ যেটা অনুভব করছিল যে আসলে লিসি গ্র্যাজুয়েশন হবে আগামী অর্থ বছরে, তো সেই জায়গাটাতে আসলে কি অবস্থাটা দাঁড়াবে। তো
তো শিল্প খাতের যে এটা দুশ্চিন্তার যে জায়গাগুলো সেগুলো কিন্তু অনেকটা লাঘব করা হয়েছে, করে পুনর্বিন্যাস করা হয়েছে, অনেকগুলো খাত রয়েছে যেখানে কিন্তু এই কর কমানো হয়েছে। তো সেইগুলো কিন্তু আছে। তার মানে হলো যে করের ভিত্তিতে যে একটা বড় রকমের চাপ অর্থনীতির উপরে ছিল সেটা লাঘব করার চেষ্টা করা হয়েছে। তবে সবার হয়তো দাবি দেওয়া পূরণ হয়নি, কিন্তু সার্বিকভাবে যতটুকু আছে আমি মনে করি সেটার একটা দিক। আর একটা দিকে আপনি একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আগের যে বাজেট বক্তৃতাগুলো কিন্তু ঢাউস আকারের হতো। জি, আসল কথা কি সেটা পাওয়া যেত না। এবার 66 পৃষ্ঠার একটা সুন্দর একটা উপস্থাপনার মাধ্যমে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। সারমর্মগুলো শুনতে হ্যাঁ। পেয়েছি। হ্যাঁ, তবে একটা বিষয় আমাদের সীমাবদ্ধতা আছে, সেটি হলো যে আসলে যে বিনিয়োগের কথা যেটা বলা হয় যে বিনিয়োগের জন্য নতুন কি আছে, তো সেই জায়গাতে কিন্তু সেরকম কোনো পরিষ্কার পদক্ষেপ দেখা যায়নি। শেয়ার বাজার নিয়েও কিন্তু সেরকম পরিষ্কার ওরকম আমরা দেখিনি। যে এই দুটো জায়গাতে আরও যদি জোর দেওয়া যেত তাহলে হয়তো বাজেট আরও সুন্দর হতে পারতো। তো এখন সব মিলিয়ে আসলে সব কিছু তো আসলে এই অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব না। আমি মনে করি যে যতটুকু রয়েছে ততটুকু বা যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে অর্থনীতি একটা হয়তো এই যে যেটা হলো বৈষম্যহীনতা এবং এই যে টেকসই যে অর্থনীতির ভিত্তি তৈরি করা, সেই জায়গাতে হয়তো কিছুটা হলেও একটা ট্রানজিশন হতে পারে বলে আমার ধারণা। জি, ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম ডক্টর মাহফুজ কবিরের কাছে, এস এম রাশেদুল ইসলাম। আমরা তো অবকাঠামোর যে উন্নয়নের কথা সবসময় শুনে আসি বা আমরা দেখি যে এই যে বড় বড় প্রকল্পগুলো, ব্রিজ, আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা এই টাইপের যে উন্নয়নগুলো, সেগুলো এবার আমরা সেই জায়গাটাতে একটু কম দেখেছি, উনিও সেটা বললেন। তাহলে অনুন্নয়নের যে জায়গাগুলো যেমন স্বাস্থ্য, শিক্ষা, এই বিষয়গুলো থেকে বাজেটটা কেমন দেখছেন এবার এই জায়গাগুলোতে? না, আমি কিন্তু একটা জায়গায় আপনি যেটি বললেন যে বড় প্রজেক্টগুলো বাদ দেওয়া হয়েছে, বা আসলে কিন্তু বাদ বাদ দেওয়া না, হয়নি। যেগুলোতে এবার গুরুত্ব কম দেওয়া হয়েছে আর হ্যাঁ, কি। আপনি এবার আমি এভাবে একটু বলতে চাই, এবারের যে বাজেটটি আমরা দেখছি এটিকে মানে গতানুগতিক কাঠামোর মধ্যেই আছে, বাট নতুনত্ব আছে। নতুনত্ব বলতে আমার কাছে মনে হয়েছে, মাহফুজ ভাই হয়তো এই জিনিসটা বলেননি, যে এবারের বাজেটে কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ আছে, সেটাও কিন্তু আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা মোটামুটি বলার চেষ্টা করেছেন। যেমন যদি বলেন যে উনি যেমন বলেছেন যে এই যে মার্কিন প্রশাসনের যে আপনার শুল্ক আরোপ, এর ফলে আমাদের এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি, অথবা আমাদের যে আপনি জানেন যে ডলারের যে এক্সচেঞ্জ রেট এটা কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে আর কি। এর একটা চ্যালেঞ্জ কী হতে পারে, মানে এটা সরকারই কিন্তু এটা করেছে, বাট এরও একটা চ্যালেঞ্জ আছে। সরকার আমি বলছি যে এই যে চ্যালেঞ্জ কী আছে, আবার হচ্ছে দেখেন যে উনি যেটি বলেছেন যে প্রবৃদ্ধি কেন্দ্রিক যে ধারণা আমাদের, মানে প্রবৃদ্ধি কেন্দ্রিক আমাদের যাচ্ছে অর্থনৈতিক কাঠামো বলেন, বাজেটের যে ধারণা, সেখান থেকে বেড়ে এসে উনি বলেছেন যে এবারের বাজেটটা আছে মানুষ কেন্দ্রিক। হ্যাঁ, আপনি যেটি বলছিলেন যে স্বাস্থ্য বা অন্য অন্য খাতে, কৃষি খাতে, শিক্ষা খাতে, হ্যাঁ স্বাস্থ্য খাতে দেখেন, স্বাস্থ্য যেমন আমি একটু বিদ্যুৎ খাতের কথাই বলি। আপনি জানেন যে বিদ্যুৎ খাতে কিছুটা মনে কমানো হয়েছে, মাহফুজ ভাই সেরকম মানে, কিন্তু বিদ্যুৎ খাতে আপনি জানেন যে আমরা গত কয়েক বছর যেটি দেখেছি, বিদ্যুৎ খাতে কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় করা হচ্ছে। হ্যাঁ, অপব্যয়, দ্যাট মিনস আপনি জানেন যে আপনি যেটা ওই যে ভাড়া ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো জানেন যে সেখানে কিন্তু বড় আকারের কুইক রেন্টালগুলো ছিল, যেগুলো এখন আমার কাছে মনে হচ্ছে সরকার এই জায়গাগুলোতে এবারের বাজেটে কিন্তু একটা পুনর্বিন্যাস করার চেষ্টা করেছেন। আসলে আপনি যে বাজেটে যদি আকার বাড়ান, হয়তো স্বাস্থ্য খাতে আপনি অনেক টাকা বাড়িয়ে দিলেন, তার মানে এই না যে আপনি ওখান থেকে খুব ভালো আউটকাম পাবেন। এই সব জায়গাগুলোতে একটা পুনর্বিন্যাস করার চেষ্টা করা হয়েছে। আরেকটি বিষয় বলি যে এবারের বাজেটে আমার কাছে মনে হয়েছে যে আপনার যে সোশ্যাল প্রোটেকশন যেটি বলি, যে সামাজিক সুরক্ষা, আপনি দেখেছেন সেখানে কিন্তু ভাতা এবং হচ্ছে সামাজিক সুরক্ষার যারা উপকারভোগী দুটাই কিন্তু বাড়ানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু একটা মূল্যস্ফীতির একটা চাপে আমরা রয়েছি, সেই জায়গায় উনি যেমনটি বলেছেন যে মূল্যস্ফীতি এবং হচ্ছে কর্মসৃজন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসৃজন আচ্ছা আমাদের এবারের বাজেট একটা অন্যতম বড় টার্গেট। আমার কাছে মনে হয়েছে যে মূল্যস্ফীতির যে চাপ, সেটা থেকে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা, তাদেরকে যেমন এক ধরনের চাপ থেকে রেহাই দেওয়ার জন্য হচ্ছে উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে সোশ্যাল প্রোটেকশনের আওতায়। আবার দেখেন যে বিনিয়োগের কথা যেটি বলছিলেন, সেটা যদি এভাবে বলেন যে আমি একটু আগে বিজিএমএর প্রেসিডেন্টের কথা শুনছিলাম, উনি একটি চমৎকার কথা উনি বললেন যে এলএনজি আমদানিতে কিন্তু হচ্ছে শুল্ক কমানো হয়েছে। এতে কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু গ্যাস সাপ্লাইয়ের প্রবলেমের কারণে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে, শিল্প কারখানা চালানো খুব কঠিন হচ্ছে এবং নতুন বিনিয়োগ হচ্ছে না। এই কারণে আমার মনে হয় এই এলএনজি তো এখন হচ্ছে মূল ম্যাটেরিয়ালস যদি বলেন যে গ্যাসের ক্ষেত্রে, এই জায়গায় হয়তো একটা ভালো পজিটিভ কিছু আমরা দেখতে পাবো আর কি। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আবারও একটু আসতে চাই। বাজেট ঘাটতি দেখছি আমরা 2,26,000 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ হচ্ছে
1,25,000 কোটি টাকা এবং বিদেশি অন্যান্য জায়গা থেকে 1,01,000 কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা কি সম্ভব কিনা আসলে এই সময়টাতে? আমাদের একটু আশঙ্কা ছিল, মানে সত্যি কথা বলতে যে 1 মাস আগেও কিন্তু আমরা ধারণা করেছিলাম যে IMF এর সাথে যে একটা ডেডলক তৈরি হয়েছে, তো সে আসলে কি হবে। তো আমাদের একটা সৌভাগ্য আমি বলবো, এবং আমরা খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে পেরেছি। এই কারণে কিন্তু ওই জায়গাতে একটু ডেডলকটা ছুটে গেছে, এবং এই কারণেই আসলে এই যে বৈদেশিক সহায়তা সেটি আমার মনে হয় না যে খুব একটা বড় সমস্যা হবে। এবং বৈদেশিক সহায়তার ক্ষেত্রে একটা সুবিধা হলো কি, যে ধরেন এখানে একটা গ্রেস পিরিয়ড থাকে এবং একটা লম্বা সময় ধরে কিন্তু আসলে এটা শোধ করতে হয়। তো এই রিপেমেন্ট পিরিয়ড এবং গ্রেস পিরিয়ডের দুইটার জায়গাতে যেহেতু একটা ভালো একটা অবস্থা আছে, তো এই কারণেই বৈদেশিক সহায়তা যেটি আসার প্রাক্কলন করা হয়েছে সেটা আমার মনে হয় কোনো সমস্যা হবে না। কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে যে ঋণ, সেই জায়গাতে একটা সমস্যা রয়ে গেছে। সেটা হলো যে এই মুহূর্তে যে ব্যাংকিং সিস্টেম, তারা কিন্তু আসলে একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করছে, যে এই যে সংকোচনমূলক মুদ্রানীতি, সেটার কারণে হয়তো এই সরকারের ঋণ নেওয়ার যে ক্ষমতা, সেটা হয়তো ওইরকম নাও থাকতে পারে, অনেকটাই কমে গেছে। হ্যাঁ, এটা একটা। আরেকটা হচ্ছে কি, যে এই যে আমাদের যে পাবলিক ব্যাংকগুলো, সেগুলোকে কিন্তু অনেকটা খালি করে ফেলা হয়েছে, মানে বিগত সরকারের সময়টাতে এমনভাবে লুটপাট হয়েছে। সেই জায়গাটাই যে তাহলে কোথা থেকে এই অভ্যন্তরীণ যে 2,26,000 কোটি টাকা আসবে, সেটা তাহলে কিভাবে এখন এই 1,26,000, 2,26,000 তো এখন এটা কিন্তু দেশি বিদেশি দুটো মিলে, তো এখন এই যে টাকাটা, সেটা মানে 1,04,000 কোটি টাকার মধ্যে আসবে হচ্ছে এই ব্যাংকিং সেক্টর থেকে। আমি মনে করি যে সেই জায়গাতে হয়তো পুরোপুরি যদি কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে না নেওয়া যায় অর্থ, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের ওইদিকে যেটা সমস্যা হয়, সেটা হলো যে ওই টাকাটা আসলে ওই অর্থ বছরই পরিশোধ করতে হয়। তো এই কিছুটা চাপ আছে, তবে চাপ তো থাকবেই। কিন্তু এটা সত্ত্বেও এই আসলে এই যে করের ক্ষেত্রে, বিশেষ করে যে এনবিআর এর যে টার্গেট, সেগুলোতে মানে উচ্চাভিলাষী হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা, 5 লক্ষ কোটি টাকার মতো আর কি, 4,99,000 কোটি টাকা। হ্যাঁ, তো এটা যেটা হয়েছে, সেটা কিন্তু আসলে মানে অন্যান্য বছর যেগুলো থাকে উচ্চাভিলাষী লক্ষ্য থাকে, কিন্তু সেখানে কিন্তু একটু কমানো হয়েছে আমার মনে হয়। তো এটার কারণে দেখা যাবে কি, যে করের মোট ভার সেটা কিছুটা কম হবে আগামী অর্থ বছরে। এটার কারণে যেটা হবে যে এনবিআর এর উপরে অতিরিক্ত চাপ থাকবে না। আর এখন আরেকটা যেটা চিন্তা করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে, সেটি হলো যে যেহেতু এই যে 2 ভাগ করা হলো, যে একটা করনীতি, কর প্রশাসন, এবং সেটার সঙ্গে IMF এর যে শর্ত, সেগুলো একটা সম্পর্ক আছে। তো সব মিলিয়ে যে অবস্থা, তাতে আমার কাছে মনে হচ্ছে কি, যে এই যে ঋণের চাপ যেটা বলা হচ্ছে আর কি, সেটা অত বেশি হয়তো সরকার বোধ না করতে পারে। তবে এর কারণে যেটা হতে পারে, সেটা হলো যে প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ, সেটা এখন অনেক কম। তো এখন এখানে একটা ক্রাউডিং আউট ইফেক্ট তৈরি হয় কিনা। তবে আমার মনে হয় কি, যে এই যে এমনিতে একটা উচ্চ সুদের হার রয়েছে আসলে এই যে বিশেষ করে শিল্প খাতে বা ব্যবসা বাণিজ্যে, তো সেই জায়গাতে আমরা যদি নমনীয় একটা মুদ্রানীতির মধ্যে যেতে পারি এই সময়টাতে, মানে বাজেট বাস্তবায়নের সময়ে, তাহলে হয়তো এই চাপটা নাও পড়তে পারে আসলে এই প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে। তবে ঋণ যদি কম করতে হয়, মানে এনবিআর যদি ভালো পারফর্ম করে, এই যে 2 ভাগে যে ভাগ করা হলো এটার কারণে, তাহলে সেক্ষেত্রে তখন সরকার একটু কম ঋণ নিতে হবে। তো সেইভাবে করে আসলে এই বাজারের ব্যবস্থাপনাটা হবে বলে আমার কাছে মনে হয় আগামী অর্থ বছরে। জি, ধন্যবাদ আপনাকে। রাশেদুল করিম, আরেকটা বিষয় একটু জানতে চাই। এখন আমাদের যে এই মুহূর্তের প্রত্যেকটা জিনিসের যে দাম, মূল্যস্ফীতি যেটা কিনা এখনো 9 আছে সব জায়গায়, সেটা এই বাজেটে ধরা হয়েছে 6.50। এটা কি খুব বেশি সহজ হবে বলে মনে হয় আপনার কাছে? এটা তো সম্ভব কিনা? না, এটা খুব সহজ হওয়ার কথা না। যদি একটু কমছে, কিছুদিন আগেও কিন্তু এটা আরো একটু বেশি ছিল, তবে আমি মনে করি যে যদি এটা কাছাকাছিও যেতে পারে, ইভেন সেটা যদি, মাহফুজ ভাই তো একজন ইকোনমিস্ট, আমার মনে হয় সেটা যদি কাছাকাছি যায়, 7.5-এও যায় বা 7-এও যায়, আমি মনে করি সেটা আমাদের জন্য অনেক বেটার। কারণ আপনি যদি মানে 30 মাসের উপরে হলো যে আমরা কিন্তু প্রায় ডাবল ডিজিটের উপরেই ছিলাম এই মূল্যস্ফীতি, সেটা কিন্তু। এবং আপনাকে একটা জিনিস কি বলি, যে 5 আগস্ট এই রিজিম পরিবর্তনের আগে আমরা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে একটা দেখেছি যে একটা ভঙ্গুর অবস্থায় ছিল। তারপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে, এরপরে কিন্তু মূল্যস্ফীতিটা মোটামুটি যেভাবে হোক আমরা এই ট্রেন্ডটা দেখছি যে এক ধরনের মানে কমে আসছে। এবং এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, আমার কাছে মনে হয় হয়তো কাছাকাছি আমরা যেতে পারবো। সেটা গেলে আমি মনে করি যে সেটা আমাদের জন্য খুবই ভালো। এটা অর্জন করাটা আসলেই কঠিন। হ্যাঁ, জি। আরেকটা প্রশ্ন আপনার কাছেই রাখতে চাই। ব্যবসায়ীদের, আপনি যেটা একটু আগে বলতেছিলেন যে ব্যবসায়ীদের জন্য যেটা এলএনজি খুবই গুরুত্বপূর্ণ, সেটার জন্য সেই কর ছাড় দেওয়া হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের আপনার এই বাজেটটা কি ব্যবসা বান্ধব বলে মনে হয় কিনা পুরোটা? না, দেখেন, বেশ কিছু মানে আমাদের স্থানীয় লোকাল ইন্ডাস্ট্রির জন্য বেশ কিছু জায়গা কিন্তু
কর ছাড় দেওয়া হয়েছে, সেই অর্থে যদি আপনি চিন্তা করেন সেটা তো আমাদের ডেফিনেটলি, আবার কিছু কিছু জায়গায় তো মানে শুল্ক বাড়ানোর একটা প্রস্তাবনা কারণ রয়েছে। এই সময়টা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি বিভিন্নভাবে বন্ধ হয়ে যাচ্ছে, এখন যেহেতু ব্যাংকগুলো অনেক কঠিন, তাদের সেখান থেকে লোন নিতে পারছে না, তার উপর এনার্জি সেক্টরগুলো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, সেই জায়গা থেকে বলছি আর কি। না দেখেন, একটা হচ্ছে যে করের তো একটা বিষয় আছে, পাশাপাশি মাহফুজ ভাই ওই লোনের যে বিষয়টা বলছিলেন যে আমরা যে এবার মানে ঋণ করে যে হচ্ছে টার্গেট যেটি নেওয়া হচ্ছে, অভ্যন্তরীণ যে একটা টার্গেট আছে ঘাটতি পূরণের জন্য, বাজেট মেটানোর জন্য, এই জায়গাটাতে কিন্তু আমাদের এনবিআর এর আমি মনে করি যে এরকম একটি সময় পারফরমেন্স ভালো করতে হবে। না হলে আপনি যদি বলছেন যে এক ধরনের করের কারণে যদি হচ্ছে একটু কর বেশি হওয়ার কারণে যদি আমাদের ইন্ডাস্ট্রিগুলো, বা আমি যদি বলছিলাম যে পরিষেবার যে সমস্ত গ্যাস সহ এসব চাপে থাকে, বাইরে যদি আবার আমরা যদি ঋণ পাওয়ার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলো যদি মানে যে সরকার হয়তো বেশি ঋণ নিল, সেক্ষেত্রে যদি ইন্ডাস্ট্রি বা হচ্ছে উদ্যোক্তারা যদি ঋণ নিতে মানে বেগ পেতে হয় বা ঝামেলা পাওয়াতে হয়, সেক্ষেত্রে আমাদের তো ডেফিনেটলি যে আমাদের যে বিনিয়োগের কথা বলছি সেই জায়গাতে আমরা তো চ্যালেঞ্জ তৈরি হবে। তবে আমার মনে হয় যে যদি কোথাও আমার কাছে মনে হয়েছে যে বাজেট তো এখনও আরও কয়েকদিন আলোচনা করার সুযোগ রয়েছে, সরকারের জায়গা থেকে যদি কোথাও মনে হয় যে এখানে কর ছাড় দিলে ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে, শিল্পের জন্য ভালো হবে, সেখানে মনে হয় সরকার পুনর্বিবেচনা করতে পারবে। ব্যবসায়ীরা অলরেডি বলেছেন, যেমন ঢাকা চেম্বার অফ কমার্সও কিছুক্ষণ আগে বলেছেন যে আসলে এটা তাদের ব্যবসা বান্ধব হয়নি। আপনি কি মনে করেন? হ্যাঁ, ব্যবসা বান্ধব হওয়ার জন্যে কিন্তু বিভিন্ন রকমের উপায় আছে, মানে বিশেষ করে যদি আমাদের ব্যবসার খরচটা কমানো যায় তাইলে সেক্ষেত্রে কিন্তু বাজেট ব্যবসা বান্ধব হয়। এখানে যেটা হয়েছে, আমি যে একটু আগে যেটা বলেছি যে মোট করের ভারটা কমেছে, মানে আমি এই পুরো যে ট্যাক্স প্রপোজাল সেটা পড়ে দেখেছি, এবং এই কারণে হয়তো ব্যবসায়ীরা কিছু সুবিধা পাবেন। তবে কিছু কিছু জায়গাতে হয়তো আরেকটু ভালো করা যেতে পারতো, বিশেষ করে ম্যানমেড ফাইবার, সেটার কথা তো আমরা অনেক দিন ধরে বলছি যে এই মুহূর্তে যে কটন ডিপেন্ডেন্স আছে, তো সেই জায়গা থেকে ম্যানমেড ফাইবারের দিকে যদি ট্রান্সফরমেশন করা যেত তাহলে এটা ভালো হতো। কিন্তু এবার দেখা যাচ্ছে যে এই ম্যানমেড ফাইবারে কিন্তু ট্যাক্সটা বাড়ানো হয়েছে, তো এটার কারণে হয়তো কেউ কেউ হয়তো কিছুটা অসন্তুষ্ট হয়েছেন যারা টেক্সটাইল সেক্টরটা বেশি ইয়াতে পড়বে, যারা লোকাল। হ্যাঁ, টেক্সটাইল মানে কি যে নন কটনে যারা আছেন তাদের জন্য একটু সমস্যা হবে। তো এটা একটা বিষয়। আরও কিছু কিছু জায়গাতে এরকম এই যে করের ক্ষেত্রে হয়তো বিশেষ করে যেগুলো একটু বিলাসপণ্য রয়েছে সেগুলো আমদানির ক্ষেত্রে হয়তো কিছুটা কর বাড়ানো হয়েছে, তো ওইগুলো আছে। মানে ব্যবসায়ের দিকে একটু কর বাড়ানো হয়েছে, আর দেশীয় যে শিল্প সেই জায়গাতে কিন্তু করের ভারটা কমানো হয়েছে। তার মানে হলো যে লোকাল ম্যানুফ্যাকচারিং যেটা সেটা কিন্তু উৎসাহিত হবে। তো এইভাবে আসলে বিষয়টা দেখতে হবে। সুতরাং ব্যবসায়ীরা কারা, মানে ব্যবসায়ীরা কি আসলে যে আমদানি রপ্তানির মধ্যে আছেন নাকি আসলে লোকাল ম্যানুফ্যাকচারার, সবার স্বার্থ তো আসলে তো ওই বিষয়টা দেখতে হবে। তো সুতরাং তাদের কথাবার্তা যে আসলেই মানে সত্যি সত্যি পুরো অর্থনীতিকে রিফ্লেক্ট করছে বিষয়টা এরকম নয়। তবে সবার জন্য যদি এটা সমানভাবে হয়তো উপকার দেওয়া যেত তাহলে হয়তো ভালো হতো। কিন্তু আসলে সরকার তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেটাও ঠিক, এবং চ্যালেঞ্জের কথাগুলো কিন্তু পরিষ্কার করে বলা আছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, এই সরকারের মানে অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেটটা কিন্তু সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার করে গণতন্ত্রের জন্য উপযোগী করা, একটা ভালো নির্বাচন করা, এই বিষয়গুলো কিন্তু প্রধান অগ্রাধিকার, এরপরে অন্যান্য বিষয়। তবে একই সঙ্গে আবার অর্থনীতির যে বিভিন্ন রকম পিলারগুলো আছে সেগুলো তো দেখতে হবে, মানে ব্যবসা বাণিজ্য ভালো জায়গায় নিয়ে আসতে হবে, একই সঙ্গে গ্রোথটাও খুব ইম্পর্টেন্ট। এবার যেটা হয়েছে অনেক বছর পরে আমরা দেখতে পাচ্ছি, কোভিডের সময়টা বাদ দিয়ে, যে আসলে আমাদের যে ইকোনমিক গ্রোথ মানে জিডিপি গ্রোথটা কিন্তু 3.97% হয়েছে। আর সবচাইতে আরেকটা যেটা ঘটনা ঘটেছে সেটা হলো যে এই সময়টাতে যে কৃষি প্রবৃদ্ধি সেটা হয়েছে মাত্র 1.79%। তো যার ফলে এই কৃষি খাত কিন্তু এই আন্দোলনের বা এই মাঝে মধ্যে আমরা দেখলাম যে এটার কিন্তু বাইরে ছিল। এই কৃষি খাতে যেরকম আমাদের এই পুরো যে কৃষক সমাজ তারা কিন্তু কোনো রকমের সমস্যার মধ্যে পড়েননি। শিল্প খাতে যেগুলো হয়েছে অনেক সময় অস্থিরতা হয়েছে, শ্রমিক আন্দোলন হয়েছে, বা অনেকে হয়তো পালিয়ে গেছেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে কারখানা বন্ধ করেছেন। তো সেটা না ঘটার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে এই আমাদের কৃষি খাতে প্রবৃদ্ধি কম। তো সব মিলিয়ে আমরা একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে এইবারকার বড় হারভেস্টটা কেমন হয়। তো যাই হোক, সেটা ভালো হয়েছে এবং বড় রকমের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েনি। তো আমি মনে করি যে আগামী অর্থ বছরে এই জায়গাটা মানে বিশেষ করে যে শিল্প খাত, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, এই জায়গাগুলোতে আর একটু ভাইব্রেশন আনা যেতে পারতো। কিন্তু যেহেতু আমাদের একটু ট্রেড অফ করতে হবে, মানে সংস্কারও প্রয়োজন, একই সঙ্গে কিন্তু আসলে আমাদের এই প্রবৃদ্ধি, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করা এবং একটা মানবিক সমাজ তৈরি করা। তো সেই বিষয়গুলো আসলে যে বাজারের দর্শনে যেহেতু পরিবর্তন এসছে, তো সুতরাং এই আমাদের এই নতুন ধরনের যে বাস্তবতা সেটার জন্য আমাদের একটু প্রস্তুত থাকা দরকার। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন।
আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কেমন হলো বাজেট, এ বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা আছেন। আবারও যেতে চাই ডক্টর মাহফুজ কবির আপনার কাছে। শেয়ার বাজার নিয়ে আমরা একটা খুব বাজে পরিস্থিতি দেখে আসতেছি অনেক বছর থেকে। কথা হচ্ছিল এখানে একটা সিন্ডিকেট, সেখান থেকে এই গত পতিত সরকার পালিয়ে যাওয়ার পরেও এখানে এই বিভিন্ন কমিটিগুলোতে লোকজন পরিবর্তিত হয়েছে, তারপরেও আমরা খুব একটা ভালো কিছু দেখলাম না। এখন যেহেতু এই সরকার বাজেট দিল এর মধ্যেই, এখানে এই পুঁজিবাজার নিয়ে কি কোনো ভালো কোনো খবর আছে কিনা বা আপনি দেখতে পাচ্ছেন কিনা? পুঁজি বাজারের মধ্যে কয়েকটা বিষয় কিন্তু এই বাজেটের মধ্যে পরিষ্কার করে বলা আছে। এটার মধ্যে লিস্টেড নন লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে করের ক্ষেত্রে একটা পার্থক্য দেওয়া হয়েছে, যাতে লিস্টেড কোম্পানিগুলো বেশি করে আসে আর কি এটার মধ্যে, যারা যেগুলো ভালো কোম্পানি সেগুলো যাতে আসে। এটা একটা, এখানে যে কর আছে আর কি, তো সেই করের ক্ষেত্রেও কিছুটা কিন্তু ছাড় দেওয়া হয়েছে, মানে কমানো হয়েছে, যার ফলে মুনাফার উপরে কিন্তু এই করটা সেটার ভারটা কম, এটা একটা। আর তৃতীয় বিষয়টা হচ্ছে যে এটা পরিষ্কার করে বলা আছে যে এখানে যে টাস্কফোর্সটা তৈরি হয়েছে রিফর্মের জন্য, সেই টাস্কফোর্সের যে প্রতিবেদন যেটা এসছে সেগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে, আর ওইখানে আর কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে। তো এগুলো কিন্তু অনগোয়িং প্রসেস, এটা সময় লাগে এটা করতে, মানে পুরোপুরি বাস্তবায়ন হতে। কিন্তু সময় লেগে যাচ্ছে, লাগবে ঠিক আছে, কিন্তু মানুষ তো নিঃস্ব হয়ে যাচ্ছে। না, আসলে এখানে পুঁজিবাজারে যারা যে ছিলেন। বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে এই সমস্যা যে এই কয়েক দশক ধরে তৈরি হয়েছে, এটা তো বাস্তবতা। এবং সেখান থেকে বের হয়ে আসাটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, এবং এই সংস্কার করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। আমি মনে করি যে ওভারনাইট এটা হবে না। হ্যাঁ, এটার জন্য 2-3 বছর সময় দিতে হবে আসলে এই পুরো পুঁজিবাজার মেরামত করতে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে একটা কমিটমেন্ট থাকতে পারতো যে শাস্তির ব্যবস্থা করা, মানে যারা কেলেঙ্কারি করেছে, বড় বড় কেলেঙ্কারি করে হাজার হাজার কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে, তো সেটা যে নিকট অতীতে হয়েছে, তো সেগুলোর জন্য শাস্তির ব্যবস্থার জন্য এক ধরনের পরিকল্পনা থাকতে পারতো। আরেকটা যেটা হতে পারতো আমার ধারণা, সেটা হলো যে পুঁজিবাজারকে নিয়ে সরকারি পরিকল্পনা কি, তো সেটা পরিষ্কার করে বললে যে না এটাতে আবার গতিশীলতা নিয়ে আসা, সাধারণ যারা ব্যক্তি বিনিয়োগকারী তাদের যে একটা আশার জায়গা সঞ্চার করা, এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ একটু বেশি করে নিয়ে আসা, তো সেই বিষয়গুলো পরিষ্কার করে বললে হয়তো আর একটু সুবিধা হতো বুঝতে, যে ঠিক আছে, দুটো পিলারের উপরে ভিত্তি করে, যেমন একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর, একটা হচ্ছে পুঁজিবাজার, এই দুটো মিলেই পুরো পুঁজির যোগান দিবে অর্থনীতিতে। তো সেটা হতে পারলে ভালো হতো, কিন্তু আমার ধারণা যে এই সরকার তাড়াহুড়ো করতে চায়নি। এখানে যেগুলো বলেছে সেগুলো কিন্তু এই টাস্কফোর্সের যে প্রতিবেদন, সেগুলো অনুযায়ী বিষয়টা হচ্ছে স্ট্রিমলাইনে আনতে অনেকখানি সময় লাগবে। তবে আমার মনে হয় কি যে এই জায়গাতে নেতৃত্বের একটা পরিবর্তনের দরকার আছে, তার কারণ আমরা দেখতে পেয়েছি যে আসলে এই নেতৃত্বে যারা রয়েছেন তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, এবং তারা হয়তো সাধারণ বিনিয়োগকারীদের কথা শুনতে যাচ্ছে না, এগুলো আছে। তো এই বিষয়ে আমি মনে করি যে বাজেটের বাইরেও বিবেচনার সুযোগ আছে। তবে একটা যদি ভালো পরিকল্পনা থাকে, এখানে যে অর্থায়নের বিষয় আছে, তারপরে এখানে পুরো বাজারটাকে ঢেলে সাজানো, তো এই বিষয়গুলো নিয়ে পুরোপুরি ইন্ডিকেশন আসেনি। তবে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপাতত চলা যাবে, তবে এটার জন্য আলাদা করে এক ধরনের ব্যবস্থা নিতে হবে বলে আমার কাছে মনে হয়। শেয়ার বাজার যারা এই যে কারসাজি করলো এতদিন, এই সরকার আসার পরেও তো আমরা কিন্তু দেখলাম না যে স্পেসিফিকভাবে কারা করেছে, তাদের যে বিচারের ব্যবস্থা যেটা আপনিও বললেন, সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম না। তো আমি মনে করি যে এইখানে আরেকটু ইনডেপথ ইনভেস্টিগেশন দরকার আছে, মানে যারা করেছে, কত টাকার করেছে, কারা এর মধ্যে পেছনে আছে, নেপথ্যের কুশীলব কারা, তো তাদের কথা আমরা কেউ মুখে মুখে জানি, তাদের হয়তো কেউ জেলেও আছেন এই মুহূর্তে, তাদের বিচার হচ্ছে। তবে ধরাছোঁয়ার বাইরেও কিন্তু অনেকে আছে, দেশি বিদেশি চক্র কিন্তু এর মধ্যে জড়িত বলে আমরা জানতে পেরেছি। তো এই পুরো নেটওয়ার্কটা উন্মোচন করা কিন্তু একটা বড় কাজ। আমি মনে করি যে এই সরকারের যে প্রায়োরিটিগুলো আছে এখন সংস্কার করা, তো সেগুলা এখন ওগুলো করতে করতে হয়তো অনেক সময় চলে যাবে। তো এরপরে আমি মনে করি যে পুঁজিবাজারের উপরে একটা ডেডিকেটেড ফোকাস দরকার, সেটার জন্য যদি প্রয়োজনে আবার কমিশনও করতে হয়, সেটা করে পুরো যে ঘটনা সেগুলোর অন্তত কিছু যারা বড় কুশীলব তাদের জন্য একটা কঠোর বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারলে আমি মনে করি যে পুঁজিবাজারে আস্থা ফেরত আসবে। আমরাও সেটাই আশা করি, এবং সাধারণ মানুষ যারা পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন তারা সেটাই চান। এস এম রাশিদুল ইসলাম, আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই। আপনি তো নিজেও মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন সফরে যাচ্ছেন, আমরা দেখছি। প্রধান উপদেষ্টার কয়েকটি লক্ষ্যর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিদেশি বিনিয়োগ, যেটা আমরা আশা করছি, এবং কিছুদিন আগেও সম্মেলন হয়েছে, বিনিয়োগ সম্মেলন, সেটা নিয়েও অনেক কথা হচ্ছে। এই বাজেটের মধ্যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মতো কিছু দেখছেন কিনা? না, শুধু বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয় তো আসলে শুধু বাজেটে থাকে না, কিন্তু ওভারঅল এখানে আপনি বাজেটে যে ট্যাক্স পলিসির কথা বলা হয়েছে, সেই পলিসিগুলোই কেমন দেখছেন? ট্যাক্স পলিসির ভিতরে আমি একটা জিনিস আমার কাছে ইতিবাচক মনে হয়েছে, যেমন এবার মানে আপনি আগামী 3 বছর বাংলাদেশে একজন
উদ্যোক্তার জন্য ট্যাক্স পলিসি কী হতে পারে, ট্যাক্স রেট কী হতে পারে, এটা কিন্তু এবার বলা হয়েছে এবং এটা আমার কাছে মনে হচ্ছে নতুন। আপনার কিন্তু আগামীবার এর পরের অর্থ বছর মানে 2026-27 বা 27-28 অর্থ বছরের ট্যাক্স রেট কেমন হবে বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু এবার প্রথমবারের মতো বলা হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে যে একজন ইনভেস্টর যখন তার ইনভেস্টমেন্টের জন্য প্ল্যান করে, সেটা কিন্তু এটা ইতিবাচক একটি দিক। আরেকটি বিষয় হচ্ছে যে বিদেশে বিনিয়োগ তো আসলে শুধু বাজেটে কি উদ্যোগ নেওয়া হলে এটা বিষয় না। বিদেশি বিনিয়োগের জন্য আমি আগে যেটি বলছিলাম যে আপনি তার গ্যাস সাপ্লাইটা ঠিকমতো দিতে পারছেন কিনা, পরিষেবা ঠিকমতো দিতে পারছেন কিনা, আপনি হচ্ছে একজন বিদেশি ইনভেস্টর তার জমিটা ঠিকমতো পাচ্ছে কিনা। যেটা আপনি জানেন যে কোরিয়ান ইপিজেড যেটা চট্টগ্রামে, ওখানে কিন্তু দীর্ঘদিন বিদেশি বিনিয়োগকারীদের একটা প্রবলেম ছিল যে ওখানে কিন্তু জমি দলিল করতে পারছিল না, মানে একজন বিদেশি বিনিয়োগকারী উনি কিন্তু জমিটা পাচ্ছিলেন না। সেটা এই সরকার এসে কিন্তু ওইটা মিট আপ করেছে এবং ওই সমাধানটা করা হয়েছে। এর বাইরে যদি আপনি বলেন যে আমাদের দেশে তো অনেক আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে যেগুলো আসলে বাজেটের বিষয় না, কিন্তু এইগুলা সরকারকে প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং আমাদের মনে হয় যারা মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরও প্রোঅ্যাক্টিভ হতে হবে। তবে একটা ইতিবাচক দিকের কথা আমি বলি, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে দুইটি কিন্তু হচ্ছে বড় ইনভেস্টমেন্ট সামিট হয়েছে। একটি হচ্ছে বেশ মাস দেড়েক আগে যেটি থেকে বিভিন্ন দেশের বাইরের ইনভেস্টর এসেছিলেন এবং গতকালই চাইনিজ ইনভেস্টরদের নিয়ে একটা বেশ প্রায় 250 চাইনিজ ইনভেস্টরদের নিয়ে একটা কনফারেন্স হয়েছে। আমার কাছে এখানে আমাদের দেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আগে যা ছিল কিন্তু এখন দেশের সরকার প্রধান থেকে শুরু করে পুরো সরকারের প্রশাসন, বিশেষ করে বিনিয়োগ বোর্ড থেকে শুরু করে তারা কিন্তু মানে এই যে বিদেশে বিনিয়োগ আনার ক্ষেত্রে এক ধরনের পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করেছে। এবং আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু অ্যানাউন্স করেছেন যে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে উনি প্রতি মাসে একবার ব্রেকফাস্ট মিটিং করবেন এবং ওই মিটিংয়ের মাধ্যমে উনি বিদেশি বিনিয়োগকারী যারা আছেন তারা কী প্রবলেম ফেস করছেন সেটা জানার চেষ্টা করবেন এবং সেটা সমাধানের চেষ্টা করবেন। আমার কাছে মনে হয়েছে যে সরকার প্রধানের পক্ষ থেকে যখন এইসব বিদেশি বিনিয়োগকারীদের ফ্যাসিলিটেট করার জন্য উনি নিজে এনগেজমেন্ট হন, তখন মনে হয় যে একটা ভালো বার্তা যায়। আমার কাছে মনে হচ্ছে সামগ্রিকভাবে সরকার সেই চেষ্টাটি করছে, কিন্তু মানে সরকারের এই যে প্রসেসটা এটা কিন্তু ওভারনাইট বিনিয়োগ আসবে বিষয়টা এমন না। হয়তো আগামীতে যে ইলেকটেড একটি গভর্নমেন্ট আসবে তখন হয়তো আমরা এই প্রচেষ্টাগুলোর ইতিবাচক একটা ফলাফল দেখতে পাবো। আচ্ছা, একটি বিষয় আমি একটু যোগ করতে চাই। এবারের বাজেটে আমরা তো বলছি যে এবারের বাজেটের দর্শন খুব ভালো, আবার হচ্ছে মানে বাজেটের আমরা যদি বলি যে আকার কমানো হয়েছে, এটা একটা ডেফিনেটলি একটা ইতিবাচক দিক, কারণ একটা বাস্তব ভিত্তিক একটা বাজেট দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে দেখেন যে আমাদের যে দেশে যে জুলাই বিপ্লব সংগঠিত হলো, যে একটা আমরা 15-16 বছরের একটা মাফিয়া সরকারকে এখানে একটা মানে অনেকের তাজা প্রাণের বিনিময়ে আমরা একটা নতুন একটা দেশ পেয়েছি বলতে হয়। কিন্তু এবারের বাজেটে আমার কাছে মনে হয়েছে যে আপনি যারা পলিটিক্যাল ক্রাইম করেছে তাদেরকে কিন্তু সরকার তাদের জায়গাগুলোতে যথেষ্ট অ্যাকশন নিচ্ছে, অ্যারেস্ট করছে, বিচার হচ্ছে। কিন্তু যারা হচ্ছে এই আর্থিক ক্ষেত্রে বড় ধরনের ক্রাইম করেছে, পুরো ব্যাংক থেকে টাকা লুট করেছে, আপনি যেটি বলছিলেন পুঁজিবাজার থেকে লুট করেছে, এই ক্রাইমটা খুব কম না। কারণ আপনি ব্যাংক থেকে টাকা লুট করা মানে কি মানুষের পকেটের টাকা, আমানতের টাকা লুট করা হয়েছে। তা আমার মনে হয় বাজেটে যদি সুস্পষ্ট একটা দিক নির্দেশনা থাকতো যে যারা এই ধরনের আর্থিক ক্ষেত্রে ক্রাইম করেছে তাদের বিচার করা হবে বা বিচারের একটা দিক নির্দেশনা থাকলে আমার মনে হয় সেটা খুব ভালো হতো। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কেমন হলো বাজেট। আবারও আমরা যাচ্ছি আমাদের অতিথি ডক্টর মাহফুজ কবির আপনার কাছে। বাজেটে এবারও কালো টাকা সাদা করার বিধান রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এটা নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে। আমরা সাধারণত যেটা দেখি প্রতি বছর রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় থাকলে বলেন যে না, এটা কালো টাকা সাদা করার সুযোগ আর আগামী বছর থেকে দেয়া হবে না, কিন্তু বলার পরেও শেষ মুহূর্তে গিয়ে আমরা দেখি যে না, এটা থেকেই যায়। এই সরকার তো রাজনৈতিক সরকার না, এটা তো মনে হয় একটা বড় সুযোগ ছিল যে এটাকে ইমপ্লিমেন্ট করার, সেটা কেন হলো না বা আসলেই এটা কি, আপনার কাছ থেকে একটু পরিষ্কার হতে চাই। এখানে আমাদের আসলে একটা বিষয় খুব পরিষ্কার হওয়া দরকার, সেটা হচ্ছে যে এই যে কালো টাকার কথা বলা হয়, এটা আসলে কি ধরনের টাকা? এটা হচ্ছে যে পরিষ্কারভাবে হলো যে এনবিআর বলে দিয়েছে যে এটা হলো অপ্রদর্শিত অর্থ, কিন্তু আসলে এই উৎসটা হচ্ছে বৈধ, এটা হতেই হবে। তার কারণ ঘুষের দুর্নীতির টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাকে সাদা করার সুযোগ নেই।
হ্যাঁ, এটা পরিষ্কার বিষয়। আর খাত নির্দিষ্ট করে যেটা দেওয়া হয় আর কি, বিশেষ করে যে এখানে যে জমি বা ফ্ল্যাট এগুলা ফ্ল্যাটের রিয়েল কথা এস্টেট সেক্টর যেটা, তা আমি মনে করি যে এখানে ডাইভার্সিফিকেশন সুযোগ আছে। মানে রিয়েল এস্টেট সেক্টরে যখন এটার টাকাটা আসে তখন যেটা হয় সেটা হলো যে দরিদ্র মানুষের বা এই যারা হচ্ছে মধ্যবিত্ত তাদের যে এই যে বিশেষ করে জমি বাড়ি এগুলো কেনার যে সক্ষমতা সেটা কমে যায়। তো সুতরাং এখানে যে উৎপাদনশীল খাতে যে বিনিয়োগ, বিশেষ করে যে কলকারখানা তৈরি করা, শেয়ার বাজার বিনিয়োগ, এগুলো পরিষ্কার করে দিতে পারলে এটা ভালো হতো। তবে এখানে তো আমরা দেখলাম যে এই যে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে, বাড়ি কেনার ক্ষেত্রে সম্ভবত হ্যাঁ, এইটা সবসময় বলে যে এই খাতে আসলে এটা আসতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে এই যে অপ্রদর্শিত অর্থ সেটা তৈরিও হয় কিন্তু মূলত এই যে জমি বেচাকেনা বা এটসেট্রা এগুলো থেকে। এইবার যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই জমি রেজিস্ট্রেশন কস্ট যেটা বা এই যে হাত বদলের যে খরচ যেটা সরকারের যেটা অর্থটা নেয়, তো সেখানে কিন্তু একটা রেশনালাইজেশন করার চেষ্টা করা হয়েছে। সেখানে কিন্তু করের ভারটা কমানো হয়েছে এবং বাজেট বক্তৃতায় পরিষ্কার করে বলা দেওয়া হয়েছে যে এখানে যে অপ্রদর্শিত আয় যে তৈরি হওয়ার যে উৎস রয়েছে সেটা কমানোর উদ্দেশ্যে এটা করা। আমি মনে করি যে এটা মাত্র শুরু। আস্তে আস্তে অন্যান্য সমস্ত সেক্টরে এই যে ট্রানজ্যাকশন যেগুলো হচ্ছে, তো সেই জায়গাগুলোতে যাতে অপ্রদর্শিত অর্থ তৈরি হওয়ার সুযোগটা না হয়, তো সেই বিষয়টা যদি ওপেন করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আগামী দিনগুলোতে আর এই কালো টাকা বলে তেমন কিছু থাকবে না। শুধু যেটা থাকবে সেটা হলো যে এই ঘুষ দুর্নীতির টাকা, এবং সেটা এনবিআর কখনোই অ্যালাউ করে না। আমি মনে করি যে এইভাবে ঢালাভাবে কালো টাকা না বলে অপ্রদর্শিত অর্থ যদি এটা বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কনফিউশনগুলো থাকে না এবং সবার এই দিকে একটু জিনিসটা অনুধাবন করে সেভাবে ব্যাখ্যা করা এখানে উচিত। তো এই যে বিভিন্ন সরকারি যারা চাকরি করেন বা ব্যবসা করেন তারাও এই যে দেখার না হয়তো এই টাকাটা, কিন্তু এই টাকা দিয়ে তারা ফ্ল্যাট এবং বাড়ি কিনলে সেটাকে তারা বৈধ করতে পারবেন একটা নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স দিয়ে, তাই তো? না, এখানে অনেক বিষয় আছে আর কি, যে তার কারণ এনবিআর এ যেটা বলা হয়েছে সেটি হলো যে এটা অবৈধভাবে অর্জিত হওয়া সম্পদ বা অর্থ সেটা নয়, বরং যেগুলো হচ্ছে যে সূত্রটা বৈধ বা উৎসটা বৈধ কিন্তু কোনো কারণে উনি সেটা দেখাননি, উনি ট্যাক্স ফাইলে, ওনার ফাইলে উনি দেখাননি, এটা দেখানো mention হয়নি করেননি। প্রক্রিয়াগত কারণে। বিশেষ করে এটা সবচেয়ে বেশি হয় কিন্তু এই জমি কেনা বেচার ক্ষেত্রে। তার কারণ জমির যে দলিল মূল্য যেটা থাকে সেটার চাইতে আসলে ট্রানজ্যাকশন কস্টটা অনেক বেশি, হ্যাঁ, মূল্যটা আসলে বেশি। তো সেখান থেকে একটা বড় অঙ্কের অর্থ কিন্তু অপ্রতিষ্ঠিত হয়ে যায়। এরকম আরও অনেক ব্যবসা বাণিজ্য আছে যেখান থেকে আসলে এই অর্থটা মানে তার সূত্রটা বা উৎসটা বৈধ কিন্তু এই অর্থটা অপ্রদর্শিত হয়ে যায় বিভিন্ন কারণে। এখন ট্যাক্স সেই না দেওয়ার কারণে হ্যাঁ, সেই জায়গাটা আসলে বন্ধ করা দরকার। এবং এবার যেটা বাজেট শুরু করেছে সেটা হলো যে জমির ক্ষেত্রে কিন্তু এই যে দলিল মূল্য সেই জায়গাতে রেশনালাইজেশন হয়েছে এবং এই প্রক্রিয়াটা আস্তে আস্তে আরেকটু মানে সম্প্রসারিত হবে। আমি মনে করি যে যেহেতু শুরুটা হয়েছে, অন্যান্য সমস্ত খাতে বিশেষ করে ব্যবসা বাণিজ্য এগুলোতেও আস্তে আস্তে এই বিষয়গুলো পরিষ্কার হওয়া উচিত। এবং এনবিআর এর দিক থেকে বিভিন্ন রকমের রিজিডিটি আছে, সেটার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসাটা বৈধ সম্পূর্ণভাবে কিন্তু অর্থটা অপ্রদর্শিত থেকে যাচ্ছে। তো সেই জায়গাটা ক্লিয়ার করা দরকার। আরেকটা কাজ হয়েছে এবার, সেটা হলো যে এই যে ব্যক্তি পর্যায়ের যে ট্যাক্স যেটা সাবমিশন আর কি, তো সেখানে কিন্তু এখন বাধ্যতামূলকভাবে অনলাইন হচ্ছে। অনলাইন। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে এই যে অপ্রদর্শিত হওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তো আমি মনে করি যে শুরু যেহেতু হয়েছে আস্তে আস্তে এটা আরো ভালোর দিকে যাবে। যে আমি রাশিদুল ভাইয়ের কাছে যাব, তার আগে আপনার কাছে আরেকটা সম্পূরক প্রশ্ন করতে চাই। যারা ট্যাক্স দিচ্ছেন এখন এনবিআর এর হিসাবে সম্ভবত 1 কোটির বেশি প্রায় যাদের টিআইএন আছে, নাম্বার আছে, এবং ট্যাক্স দিচ্ছেন সম্ভবত 3 ভাগের 1 ভাগ বা একটু বেশি। যারা ট্যাক্স দিচ্ছেন এনবিআর কিন্তু তাদের কাছেই যাচ্ছে বারবার, তারা কিছু কম দিচ্ছেন, হয়তো কেউ দিচ্ছেন না সেজন্য। কিন্তু এই জায়গাটা কিভাবে প্রসারিত করা যায়, কিভাবে, সেটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে। না, আমি তো আশা করেছিলাম যে এই নিয়ে একটা পরিকল্পনা থাকবে আসলে এই আগামী অর্থ বছরের বাজেটে, কিন্তু সেটা নিয়ে বিস্তারিতভাবে তেমন কিছু বলা হয়নি। তবে একটা বিষয় আছে এখানে, আপনি একটু বাজেট বক্তৃতা খেয়াল করলে দেখবেন, সেটা হলো যে এই করের ভারটা নিচের দিকে কিন্তু কিছুটা কমানো হয়েছে। মানে এই যে ন্যূনতম যে কর সেটা 1000 টাকার মধ্যে আছে এবং আস্তে আস্তে মানে যেটা হয়েছে এটা একটা প্রোগ্রেসিভ ট্যাক্সেশনের দিকে যাত্রা শুরু হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। তো এটার কারণে দেখা যাবে কি যে অনেকেই উৎসাহিত হচ্ছেন, মূলত এই টেকনিকটা অ্যাপ্লাই করেছে আসলে এই আরও বেশি মানুষকে এই কর জালের মধ্যে নিয়ে আসার জন্য, যাতে করে একটা গ্রামে গঞ্জে সাধারণ মানুষ যাতে এই টিনের মধ্যে আসে। আর আরেকটা কাজ করা হয়েছে সেটা হলো যে আগে যে 45টা খাত যেখানে আসলে অত্যাবশ্যকীয়ভাবে যে টিন লাগবেই, টিন না শুধু রিটার্ন জমা এটা লাগবে, এটা কিন্তু কমিয়ে অনেক কম করা হয়েছে এটা এখন, এবং সেখানে আসলে এত বাধ্যবাধকতা নেই। সুতরাং এই জায়গাতে মানুষ কিছু রিল্যাক্সড হবেন এখন, এবং আমার মনে হয় যে করের আওতাটা বাড়বে। তবে একটা বিষয় আপনি যেটা বললেন যে আসলে যারা কর দেন তাদের কাছে যান, এটা কারা? এরা কিন্তু মূলত এই যে এই কর্পোরেট ট্যাক্সের মধ্যে যারা আছেন তারা, মানে এই কর্পোরেট হাউস এবং
যারা আসলে বড় ব্যবসায়ী তাদের ক্ষেত্রে এটা আছে। তো সাধারণ যারা করদাতা তাদের জন্য কিন্তু এগুলো তেমন কোনো সমস্যা নেই। তো আমি মনে করি যে এখনও প্রচুর কর ফাঁকির জায়গা রয়েছে। তো এই আমার একটা প্রত্যাশা ছিল যে পুরো কর্পোরেট সেক্টরটাকেই আসলে অনলাইনের মধ্যে নিয়ে আসার যদি ব্যবস্থা করা যেত বা ওই ধরনের যে একটা পরিকল্পনা থাকতো, তাহলে সেক্ষেত্রে স্বচ্ছতা আরও বাড়তো। তো আমি মনে করি যে আগামী দিনগুলোতে সেই জায়গাতে যাওয়ার সুযোগ রয়েছে। আর এই যে বাজেট যেটা আসলে প্রস্তাব করা হলো, এরপরে কিন্তু কমেন্ট করা যাবে। এটা কিন্তু ফাইন্যান্স ডিভিশনে পুরো এই অপশনটা রেখে দিয়েছে যে আলাপ আলোচনা করা যাবে, সেখানে মতামত দেওয়া যাবে। তো সামনের দিনগুলোতে আমি মনে করি যে এই জায়গাটা যদি আরেকটু পরিষ্কার করা হয় যে না আসলে যারা কর দিচ্ছেন তাদের উপরেই আবার নতুন করে চাপ তৈরি হবে না, এবং একই সঙ্গে করের জালটা প্রসারিত করাটা তো দরকার। সেটা করতে পারলে আমি মনে করি যে এই যে এনবিআর এর যে টার্গেটটা দেওয়া হয়েছে রিয়ালাইজেশন তার চাইতে বেশি হতে পারে। সেই জায়গাটাই আমরা আশা করব যে হবে। রাশেদুল, আপনার কাছে আসতে চাই, জনাব রাশেদুল, যে যদি আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখা করেছে, নির্বাচন নিয়ে কথা হয়েছে, মূলত দুটা বিষয় নিয়ে কথা হয়েছে, একটা হচ্ছে নির্বাচন আর একটা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে। যদি এই বছরের শেষেই নির্বাচন হয় ডিসেম্বর বা জুনের মধ্যে, তাহলে তো রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবেন তাদেরকেই এই বাজেটটা আসলে সামলাতে হবে একটা সময় গিয়ে। তাহলে আপনার কাছে কি মনে হয় সেটা রাজনীতিবিদদের জন্য একটু কঠিন হবে কিনা এখন যে বাজেটটা দেওয়া হয়েছে? না, এটা তো আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া। কারণ এই সরকারও যদি দেখেন যে মানে গত আগস্ট মাসে এই সরকার দায়িত্ব নিল, তার মানে কি আগের সরকারের যে একটা বাজেট ছিল সেই বাজেট ওনারা কিন্তু 1.5 মাসও দায়িত্ব পালন করতে পারি না। জুলাই আগস্টের 5 তারিখেই সরকার পরিবর্তন হয়ে গেল। এটা আমার মনে হয় কঠিন কিছুই হবে না, কারণ এটা দেশ পরিচালনার একেবারে একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। আমি একটু ট্যাক্স নিয়ে কথা বলতে চাই যে করজাল বা ট্যাক্স নেট বাড়ানোর যে বিষয়টি, আমাদের এখনও কিছু জায়গা রয়ে গেছে। যেমন আমি যদি বলি যে আপনি যদি উপজেলা লেভেলে যান, দেখেন যে একেবারে উপজেলা লেভেলে কিন্তু এখন অনেকেই বড় ব্যবসা বাণিজ্য করছেন, আপনার মাছের চাষ করছেন, আপনার মাছের চাষ বিভিন্ন ধরনের ব্যবসা করছেন এবং সেটা কিন্তু বেশ মানে উপজেলা লেভেলে অনেক জায়গায় গ্রোথ সেন্টার তৈরি হয়ে গেছে। এইসব জায়গাগুলোতে আমার মনে হয় যে এনবিআর এর জনবল অভাবের কারণে সেই সব জায়গাগুলোতে ট্যাক্স নেট বাড়ানোর হয়তো যে প্রচেষ্টা সেটা করতে পারছেন না। আরেকটি বিষয় আমি বলবো যে আমাদের ট্যাক্স বাড়ানোর যে বিষয়ে আপনি দেখেন যে প্রচণ্ড রকম কিন্তু ট্যাক্স ফাঁকি হয়। আমাদের মাননীয় অর্থ উপদেষ্টার একটি বক্তৃতা আমি শুনছিলাম গত 2-3 দিন আগে, উনি বলছেন যে এমনও হয়েছে যে একটা কর্পোরেট প্রতিষ্ঠান বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের তো 100 কোটি টাকা ট্যাক্স দেওয়ার কথা, ওখানে দেখা যায় যে ট্যাক্স কর্মকর্তার সঙ্গে একটা ডিল হওয়ার কারণে ওখানে সে ট্যাক্স হয়তো কর্মকর্তাকে 10 কোটি টাকা দিচ্ছে, সে বড় একটা ট্যাক্স মানে ওখানে ছাড় পেয়ে যাচ্ছে। তো আমি বলতে চাই যে ট্যাক্স মানে ফাঁকি যে রোধ, মানে ট্যাক্স যে ফাঁকি হচ্ছে, এটা যদি সিরিয়াসলি রোধ করা যায়, এবং যেহেতু এটা একটা পলিটিক্যাল সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং এই সরকার কিন্তু সাহস নিয়ে অনেক কিছু করতে পারবে। তো সেই জায়গায় সরকার যদি মানে কাজ করে, এবং আমি বলবো যে সবসময় আমরা দেখি যে বাজেট মোটামুটি যাই হোক না কেন, বাজেট বাস্তবায়ন করাটা বাংলাদেশের জন্য একেবারে হিস্ট্রিক্যালি যদি দেখেন চ্যালেঞ্জ। আমরা বাজেটটা আসলে বাস্তবায়ন করতে পারি না, 80% বাস্তবায়ন করতে। তো আমি বলবো যে এবার যে বাজেটটি দেওয়া হয়েছে, বাজেটের দর্শনটাও ভালো, বাজেটের জন্য বাস্তবায়ন করতে পারে এবং সেটার জন্য সরকারের সেই জায়গা থেকে সরকারের জন্য অতি আমি বলবো যে মনোযোগী থাকে। জি, ধন্যবাদ। আমি এখানে একটা ছোট জিনিস সাপ্লিমেন্ট করতে চাই। এবার কিন্তু পরিষ্কার করে মানে বাজেট বক্তৃতার মধ্যেই আছে যে অটোমেশনের জন্য একটা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং এটা একটা খুবই ভালো পদক্ষেপ। আমি মনে করি যে আরেকটু বেশি যদি বরাদ্দ দেওয়া যেত তাও ভালো হতো। তবে যে অ্যাডভাইজারি কমিটি যে ফর্ম করা হয়েছিল মানে এনবিআর রিফর্মের জন্য, তাদেরও কিন্তু একটা মূল উদ্দেশ্য ছিল যে এটা অটোমেশন করতে হবে। এই অটোমেশন করলে দেখবেন কি যে কর আদায়টা অনেক বেড়ে গেছে, এবং এই পুরো গ্রামে গঞ্জে যে ট্যাক্স নেটটা বাড়ানো সেটার কাজটা অনেক সহজ হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি জনাব রাশিদুল আপনার কাছে একটা রাজনৈতিক প্রশ্ন একটু করতে চাই। আজকে নিশ্চয়ই দেখেছেন যে সবাই, যেটা একটু আগে আমি বলেছি, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা বসেছেন। আমরা যদি একটু নির্বাচনের বিষয়টা দিয়ে শেষ করি, তাহলে বলতে চাই যে আজকের এই মিটিংয়ের পরে নির্বাচন নিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটি কমিশনের সঙ্গেই রাজনৈতিক দলগুলোর মিটিং ছিল, সেখানে আপনি যদি 3টি পলিটিক্যাল পার্টিকে আমরা যদি বলি, একটি হচ্ছে বিএনপি, জামাত ইসলামী এবং হচ্ছে এনসিপি। 3টি পলিটিক্যাল পার্টির কিন্তু একেবারে একই রকম যে বক্তব্য দিয়েছে তা না। বিএনপি বলেছে ডিসেম্বরের মতো নির্বাচন, জামাত ইসলাম বলেছে এপ্রিলে নির্বাচন, এবং এনসিপি বলেছে যে সংস্কারের পরে নির্বাচন। তো আমার মনে হয় আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা উনি কিন্তু একটি কথা বলেছেন যে আমরা এই যে জুলাই বিপ্লবের কারণে একটা
বিরাট একটা সুযোগ পেয়েছি, সুযোগটি কোনোভাবে যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। এই জন্য উনি কিন্তু সব পলিটিক্যাল পার্টির প্রতি খুব আকুতি জানিয়েছেন যে আমরা যে আমাদের যে ঐক্যটি দৃঢ় রাখতে হবে, তাহলে আমরা সমস্যার সমাধান করতে পারবো। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সরকার থেকে বলা আছে যে ডিসেম্বর থেকে জুন, আর আমাদের দেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন। আমার মনে হয় আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার প্রতি কিন্তু সবার যা পলিটিক্যাল পার্টিগুলো যাই কথা বলুক না কেন, যেভাবেই বলুক না কেন, ওনার প্রতি কিন্তু এক ধরনের সবার একটা শ্রদ্ধাবোধ আস্থা আছে। আছে, শ্রদ্ধা হ্যাঁ, আছে। আমার মনে হয় যখন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো এটাকে আমার মনে হয় আজকে একটা ভালো একটা সূচনা হলো। এবং এখানে কিন্তু যে জুলাই সনদ নিয়ে কথা হয়েছে, এবং আমরা যেটি জানতে পেরেছি যে আগামী জুলাই মাসের মধ্যেই, যেহেতু জুলাই মাস, এনসিপির নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সনদের আগে নির্বাচনের রোডম্যাপ বা ঘোষণা করাটা ঠিক হবে না। যদি আমার মনে হয় যে আমরা যতটা জানতে পেরেছি জুলাই মাসে হয়তো জুলাই সনদটা এটা মনে অ্যানাউন্স বা ফাইনাল হয়ে যাবে। তো আমার মনে হয় সরকারের জায়গা থেকে আন্তরিকতা নির্বাচনের বিষয়ে নিশ্চয়ই আছে। সরকার যেভাবে বলছে সময়ের ব্যাপার, সরকার হয়তো আপনি জানেন যে গতকালই হচ্ছে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব, উনি বলেছেন যে নির্বাচন জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে। এই যে 2-3 মাস 3-4 মাসের যে একটা টাইমের গ্যাপ, আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। জি, যেহেতু আলোচনা হচ্ছে, আমরা আশা করি খুব দ্রুত সব ধরনের সমস্যার সমাধান হবে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটাও শান্ত হবে এবং মানুষ ভালোভাবে থাকতে পারবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, বৈশাখী টেলিভিশন দেখতে থাকুন। শুভরাত্রি।